গুড মর্নিং ক্লাস। আজ তোমাদের আমি শ্বসন পদ্ধতি পড়াবো। এই শ্বসন পদ্ধতি আমরা জানি পদ্ধতিগুলি হলো তিনটে: গ্লাইকোলাইসিস, কেবস চক্র আর ইলেকট্রন পরিবহন তন্ত্র বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই গ্লাইকোলাইসিস, যেটা শ্বসনের প্রথম পর্যায়ে গ্লুকোজ জাতীয় খাদ্যবস্তুর জারণের মাধ্যমে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, এটি হলো আমাদের গ্লাইকোলাইসিস। এটি ঘটে কোষের সাইটোপ্লাজমে। এরপরে আসবো কেবস চক্র। এই কেবস চক্রের শুরুতে বলি আর একটা ঘটে, সেটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের জারণ, যেখান থেকে পাইরুভিক অ্যাসিডগুলো জারিত হয়ে দু কার্বনযুক্ত অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হয়। এটি ঘটে মাইটোকন্ড্রিয়ার ধাত্রে। আর কেবস চক্র এটি সম্পন্ন হয় মাইটোকন্ড্রিয়ার ধাত্রে। এই অ্যাসিটাইল কোয়েটি বিভিন্ন ধরনের ধাপের মধ্য দিয়ে জৈব অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ইত্যাদি বিভিন্ন অ্যাসিডে রূপান্তরিত হয়। আর একটা ঘটে যেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিএস। এটি ঘটে মাইটোকন্ড্রিয়ার কৃষ্টিতে, যেখানে আমাদের F0 F1 অর্থাৎ ফার্নান্ডেজ মোরান অধঃএকক আছে। সেখানে ইলেকট্রন ট্রান্সপোর্টের মাধ্যমে এটিপি উৎপন্ন হয়। আমরা প্রথমে গ্লাইকোলাইসিস পদ্ধতি আসি। গ্লাইকোলাইসিস কাকে বলে? শ্বসনের যে পর্যায়ে এক অণু গ্লুকোজ বিভিন্ন প্রকার উৎসেচকের সাহায্যে আংশিকভাবে জারিত হয়ে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। টোটাল 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। এই পদ্ধতিকে বলা হয় গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিস কোষের সাইটোপ্লাজমে ঘটে। এই গ্লাইকোলাইসিসকে আবার ইএমপি পথও বলা হয়। 3 জন বিজ্ঞানীর নাম অনুসারে এই গ্লাইকোলাইসিসকে ইএমপি পথ বলে। বিজ্ঞানীদের নাম হলো এমবেডেন, মেয়ারহফ আর পারনেস। এই এমবেডেন, মেয়ারহফ, পারনেস পাথওয়ে বলা হয় একে, বা ইএমপি পাথওয়ে বলা হয়। এই গ্লাইকোলাইসিস পদ্ধতিকে আমরা দুটি ভাগে ভাগ করেছি: শক্তি ব্যয়কারী দশা, অর্থাৎ শক্তির খরচ হয়, আর কিছু আছে শক্তি উৎপন্নকারী দশা, যেখানে আমাদের এটিপি অর্থাৎ শক্তি উৎপন্ন হয়। প্রথমে আসবো আমরা শক্তি ব্যয়কারী দশা, যেখানে গ্লুকোজটি কতকগুলি ধাপের মাধ্যমে 3-ফসফোগ্লিসারেলডিহাইড উৎপন্ন করে। এই দশা পর্যন্ত কে আমরা বলি শক্তি ব্যয়কারী দশা। প্রথমে গ্লুকোজ আসি। এই গ্লুকোজ অণু প্রথমে এটিপির সাহায্যে হেক্সোকাইনেজ উৎসেচকের দ্বারা গ্লুকোজ 6-ফসফেট উৎপন্ন করে। অর্থাৎ এই গ্লুকোজটি এটিপি নেয়, অর্থাৎ এটিপি সাহায্যে, এক অণু এটিপি সাহায্যে হেক্সোকাইনেজ উৎসেচকের উপস্থিতিতে গ্লুকোজ 6-ফসফেটে রূপান্তরিত হয়। এরপরে এই গ্লুকোজ 6-ফসফেট ফসফোগ্লুকো আইসোমারেজ, অর্থাৎ উৎসেচকের নাম হলো আইসোমারেজ। এই উৎসেচকের সাহায্যে এটি রূপান্তরিত হয় ফ্রুক্টোজ 6-ফসফেটে রূপান্তরিত হয়। এরপরে এই ফ্রুক্টোজ 6-ফসফেট আবারও এক অণু এটিপি ব্যবহার করে ফসফোফ্রুক্টোকাইনেজ উৎসেচকের দ্বারা তৈরি করে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট। অর্থাৎ এই দেখো, ফ্রুক্টোজ 6-ফসফেট ছিল, অর্থাৎ 6 নম্বর পজিশনে ফসফেট মূলক ছিল। আবার 1 নম্বর পজিশনেও একটা ফসফেট মূলককে যুক্ত করলো, দিয়ে তৈরি হলো ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট। এরপরে এই ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট অ্যালডোলেজ উৎসেচকের সহযোগিতায় 2টি কার্বনযুক্ত শর্করায় রূপান্তরিত হয়, যেগুলো 3 কার্বনযুক্ত শর্করা। শর্করাগুলির নাম হলো 3-PGALD আর 1,3-ডাইহ্যাপ বা 1,3-ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট, আর একদিকে 3-PGALD বা 3-ফসফোগ্লিসারেলডিহাইড। এই পর্যন্ত হলো আমাদের
শক্তি ব্যয়কারী দশা, অর্থাৎ এই যে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হলো, এক অণু এটিপি গেল, আবার ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট উৎপন্ন হলো, এখানে আমাদের এক অণু এটিপি গেল, মোট আমাদের 2 অণু এটিপি ব্যয় হলো। এরপরে এই ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট অ্যালডোলেজ উৎসেচকের সহযোগিতায় ভেঙে গেল, দুটি কার্বন বিশিষ্ট যেগুলি হচ্ছে 3 কার্বন বিশিষ্ট যৌগ, সেগুলি হলো 3-ফসফোগ্লিসারিলডিহাইড আর 1,3 ডাইহ্যাপ বা 1,3 ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। তোমরা স্ক্রিনটা লক্ষ্য করো। এরপরে এই শক্তি উৎপাদনকারী দশার মধ্যে প্রবেশ করলো, অর্থাৎ এই 3-ফসফোগ্লিসারিলডিহাইড থেকেই গ্লাইকোলাইসিসের পরবর্তী বিক্রিয়াগুলো চলতে শুরু করবে, আর এখান থেকেই এই 3-ফসফোগ্লিসারিলডিহাইড থেকে উৎপন্ন হবে গ্লিসারিলডিহাইড ডিহাইড্রোজিনেজ উৎসেচকের সাহায্যে 1,3-বিপিজিএ বা 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। অর্থাৎ এখানে H3PO4 দ্বারা ফসফরাস যুক্ত হয় এবং NAD+ দ্বারা এই 3-ফসফোগ্লিসারিলডিহাইডের জারণ ঘটে, তার ফলে তৈরি হয় 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। এখানে যে উৎসেচক থাকে তার নাম গ্লিসারিলডিহাইড ডিহাইড্রোজিনেজ। এখানে আমাদের NAD+ থেকে NADH+H+ উৎপন্ন হয়, যেটি হলো আমাদের 2 অণু। এই 2 অণু NADH+H+ মানে টোটাল হচ্ছে, আমরা জানি NADPH2 থেকে 3 অণু করে এটিপি তৈরি হয়, তাই NADH2 থেকে 3 অণু হওয়ায় টোটাল 2 অণু হয়েছে, মানে 6 অণু, 2 into 3 মানে 6 অণু এটিপি তৈরি হলো। এরপরে এই 1,3-বিপিজিএ বা 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ফসফোগ্লিসারেট কাইনেজ উৎসেচকের দ্বারা আবার 2 অণু এটিপি তৈরির মাধ্যমে রূপান্তরিত হলো 3-পিজিএ বা 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড ফসফোগ্লিসারেট কাইনেজ উৎসেচকের দ্বারা উৎপন্ন করে এটিপি উৎপন্ন করে 2 অণু আর তৈরি করে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হয় 2-পিজিএ ফসফোগ্লিসারেট মিউটেজ উৎসেচকের উপস্থিতিতে। এই উৎপন্ন 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড বা 2-পিজিএ আবার এনোলেজ উৎসেচকের সাহায্যে ভেঙে যায় আর এক অণু জল বাইরে বের করে দেয়, দিয়ে রূপান্তরিত হয় 2-PEPA 2-ফসফোএনোল পাইরুবিক অ্যাসিডে। আর এই 2-ফসফোএনোল পাইরুবিক অ্যাসিড থেকে পাইরুভেট কাইনেজ উৎসেচকের সাহায্যে 2 অণু এটিপি তৈরি হয় এবং পাইরুবিক অ্যাসিড উৎপন্ন হয়। এই পাইরুবিক অ্যাসিডটি পুনরায় আবার পরবর্তী পথে পাইরুবিক অ্যাসিডের জারণে প্রবেশ করে, অর্থাৎ কেবস চক্রের আগে যে পাইরুবিক অ্যাসিডের জারণ হয় সেখানে এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে ক্রমান্বয়ে ধাপে ধাপে পাইরুবিক অ্যাসিড উৎপন্ন হলো, সেটি গিয়ে প্রবেশ করবে পাইরুবিক অ্যাসিড জারণ পথে, যেটি সাইটোপ্লাজমে ঘটেছিল গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। এরপরে মাইটোকন্ড্রিয়ার ধাত্রের দিকে এলো। এই গ্লাইকোলাইসিসের গুরুত্ব তোমাদের পরীক্ষায় অনেক সময় আসে, অর্থাৎ গ্লাইকোলাইসিস প্রক্রিয়া ঘটার মধ্যে কি গুরুত্ব আছে বা তার ইম্পর্টেন্স কতটা, না গ্লাইকোলাইসিসে 2 অণু পাইরুবিক অ্যাসিড কেবস চক্রের সাবস্ট্রেট হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা দেখলাম যে পাইরুবিক অ্যাসিডটা উৎপন্ন হলো, এই পাইরুবিক অ্যাসিডটা কেবস চক্রের সাবস্ট্রেট হিসেবে ব্যবহৃত হবে, আর গ্লাইকোলাইসিসের ফলে মোট 10 অণু এটিপি তৈরি হয় আর 2 অণু এটিপি বেরিয়ে যায়, অর্থাৎ মোট 8 অণু নিট এটিপি লাভ হয়। নিট বললাম কেন না, আমরা 10 অণু যে উৎপন্ন হলো যেমন, আর 2 অণু এটিপি ব্যয় হলো, অর্থাৎ 10 থেকে 2 বাদ দেব, দিয়ে হবে আমার টোটাল 8 অণু। প্রথমে আমরা দেখো গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট যখন হয়েছিল তখন এই 1 অণু এটিপি ব্যয় হয়েছিল, আবার ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট যখন হলো তখন 1 অণু এটিপি ব্যয় হলো, আর 3-পিজিএলডি থেকে যখন 1,3-বিপিজিএ উৎপন্ন হলো তখন আমাদের দুটো NADH2 উৎপন্ন হলো, অর্থাৎ
6 অণু এটিপি তৈরি হলো। আবার 13-BPGA থেকে 3PGA যখন হলো তখন 2 অণু এটিপি তৈরি হলো। আর 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড থেকে একেবারে শেষ স্টেজে যখন পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হলো সেখানে 2 অণু এটিপি উৎপন্ন হলো, অর্থাৎ মোট 2 অণু ব্যয় হলো এবং 10 অণু এটিপি সঞ্চয় ঘটলো, অর্থাৎ মোট নিট এটিপি লাভ হলো আমাদের 8 অণু। এই গ্লাইকোলাইসিসে উৎপন্ন একাধিক অন্তর্বর্তী যৌগ যেগুলো জীবের বিভিন্ন বিপাকীয় কাজে ব্যবহৃত হয়। আর এই গ্লাইকোলাইসিসের ফলে সকল প্রকার জীবকোষে গ্লুকোজ জারণ ঘটে, অর্থাৎ গ্লুকোজটা ক্রমশ ভেঙে গিয়ে পাইরুভিক অ্যাসিডে রূপান্তরিত হয় এই জারণ পথের মাধ্যমে, গ্লাইকোলাইসিসের মাধ্যমে। এরপরে আসবো আমরা মাইটোকন্ড্রিয়ার ধাত্রে ঘটে যায় পাইরুভিক অ্যাসিডের অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, অর্থাৎ পাইরুভিক অ্যাসিডের জারণ ঘটে। এটি বিজ্ঞানী লাইনেন এই জটিল পর্যায়টির বর্ণনা দেন। তিনি দেখান যে পাইরুভিক অ্যাসিডটা জটিল বিক্রিয়ার মাধ্যমে 2 কার্বনযুক্ত অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন করছে এবং CO2কে বের করে দিচ্ছে। আর এখানে তৈরি হয় 2 অণু NADH2, অর্থাৎ 6 অণু এটিপি তৈরি হয়। কারণ আমরা জানি NADH2 থেকে 1 অণু NADH2 থেকে 3 অণু এটিপি তৈরি হয়, তাই 2টো NADH2 উৎপন্ন হয় মানে 6 অণু এটিপি তৈরি হয়। আর এই পাইরুভিক অ্যাসিড থেকে যে অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হয়, এখানে যে উৎসেচকটি কাজ করে তার নাম পাইরুভেট ডিকার্বক্সিলেজ। তোমাদের যদি এই উৎসেচকগুলোর নাম মনে রাখতে খুব অসুবিধা হয়, সবগুলো নাম মনে রাখার দরকার নেই, তোমরা কিছু কিছু মনে রাখবে যেগুলো তোমাদের সহজ মনে হবে, কিন্তু প্রত্যেকটি ধাপকে পরপর সুন্দর করে উপস্থাপন করতে হবে। শব্দছক পড়ে, কখনো বর্ণনা করে না। শব্দছকের সাহায্যে গ্লাইকোলাইসিস পথটি বিবৃত করো, এইভাবে প্রশ্ন আসে। এরপরে আসবো আমরা কেবস চক্র। এই নামটা শুনেই তোমরা বুঝতে পারছো যে এখানে কোনো বিজ্ঞানী, হ্যাঁ বিজ্ঞানীর নাম হেন্স ক্রেবস, তিনি প্রথম এই পদ্ধতিটির বর্ণনা দেন। তার নাম অনুসারে এটিকে বলা হয় ক্রেবস চক্র বা হেন্স ক্রেবস সাইকেল। এই চক্রে প্রথম উৎপাদিত যৌগ সাইট্রিক অ্যাসিড হওয়ায় একে আমরা সাইট্রিক অ্যাসিড সাইকেলও বলি, এবং এই সাইট্রিক অ্যাসিডে 3টি কার্বক্সিল গ্রুপ থাকায় একে আমরা ট্রাই অর্থাৎ 3 ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বলি। কার্বক্সিল গ্রুপ COOH এই মূলকটি থাকায় একে আমরা বলি ট্রাই কার্বক্সিল অ্যাসিড সাইকেল। এটি আমাদের মাইটোকন্ড্রিয়ার ধাত্রে এই কেবস চক্র ঘটে। কেবস চক্র কাকে বলে না, যে প্রক্রিয়ায় জীবদেহে উৎপন্ন পাইরুভিক অ্যাসিড কি হয়েছিল, জারণ ঘটেছিল, দিয়ে অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হয়েছিল। এই অ্যাসিটাইল কোয়েটি বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড তৈরির মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড, জল ও বিজারিত হাইড্রোজেন বাহক উৎপন্ন করে, তাকে আমরা বলি কেবস চক্র বা ক্রেবস সাইকেল। এই কেবস চক্রকে আবার অ্যাম্ফিবোলিক পাথওয়ে বলা হয়, কারণ অ্যাম্ফি মানে কি উভয়, অর্থাৎ এখানে যেমন শক্তির মুক্তি ঘটে ঠিক তেমনি আবার কিছু প্রয়োজনীয় বা দরকারি অ্যামাইনো অ্যাসিড, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড যেগুলো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, এইগুলো উৎপন্ন হয়। এই জন্য অর্থাৎ যেমন শক্তির ব্যয় হলো, তার ফলে কি হয়, জীবদের শুষ্ক ওজন কমে যায়, তাকে আমরা বলি অপচিতি বিপাক। আর এই যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডগুলো উৎপন্ন হলো, একে আমরা কি বলি, একে আমরা বলি উপচিতি বিপাক। অর্থাৎ অপচিতি এবং উপচিতি 2 ধরনের বিপাকই ঘটলো, তাই একে আমরা বলি অ্যাম্ফিবোলিক পাথওয়ে। এরপরে আমরা এই কেবস চক্রের মাইটোকন্ড্রিয়ায় ধাত্রে ঘটে যাওয়া
বিক্রিয়াগুলোকে শব্দ ছকের সাহায্যে উপস্থাপন করব। এই উপস্থাপন করার আগে আমি তোমাদের একটা সূত্র শিখিয়ে দেব, যার জন্য তোমরা খুব তাড়াতাড়ি মনে রাখতে পারবে। এটা শুধুমাত্র তোমাদের জন্য। ইউনাইটেড স্টেটে আমাদের ভারতবর্ষে যেমন এজেন্সি আছে র, সারা বিদেশে থাকে, তারা গোয়েন্দার কাজ করে, ঠিক তেমনি ইউনাইটেড স্টেটেরও এরকম গোয়েন্দা এজেন্সি আছে, তার নাম সিআইএ, আমরা বলি সিসিআইএ। আর একটা জাপানেরই এমন একটা গোয়েন্দা সংস্থা যার নাম সুসুমো, আমরা এটাকে একটু ছদ্মভাবে নাম দিয়েছি সুসুফুমো। অর্থাৎ একটা ইউনাইটেড স্টেটের গোয়েন্দা বাহিনী আর একটা জাপানের গোয়েন্দা বাহিনী। ইউনাইটেড স্টেটের বাহিনীটাকে আমরা বলছি সিসিআইএ আর জাপানের বাহিনীটাকে বলছি সুসুফুমো, এসইউ, FUM আর ও। এইগুলোর সাহায্যে আমরা শব্দ ছকটাকে মনে রাখার চেষ্টা করব। দেখো, এই যে অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হলো পাইরুভিক অ্যাসিড জারণের ফলে, এই অ্যাসিটাইল কোয়ে থেকে কেবস চক্রে প্রথম উৎপাদিত যৌগ হলো সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিড উৎপন্ন হলো সাইট্রেট সিনথেটেজ উৎসেচকের সহযোগিতায়। অর্থাৎ এই চক্রের পূর্বে যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়েছিল তার সঙ্গে অ্যাসিটাইল কোয়ে এবং জল যুক্ত হয়ে সাইট্রেট সিনথেটেজ উৎসেচকের সহযোগিতায় তৈরি হলো সাইট্রিক অ্যাসিড। এই জন্য আমরা বলেছি সি, তারপরে সি, তারপরে আই, তারপরে এ। এর পরেরটা হবে এই সাইট্রিক অ্যাসিড থেকে উৎপন্ন হয় সিস একোনাইটিক অ্যাসিড। সেটি তৈরি হয় অ্যাকোনাইটেজ উৎসেচকের দ্বারা। সাইট্রিক অ্যাসিড থেকে তৈরি হলো সিস অ্যাকোনাইটিক অ্যাসিড, এটিকেও আমরা সি দ্বারা প্রকাশ করছি। এই সিস অ্যাকোনাইটিক অ্যাসিড থেকে আবার অ্যাকোনাইটেজ উৎসেচকের প্রভাবে তৈরি হলো আইসোসাইট্রিক অ্যাসিড, যেটিকে আমরা বলছি আই। অর্থাৎ এগুলো বলছি মানে এগুলো মনে রাখার জন্য তোমাদের এতগুলো চক্র যদি আমরা এইভাবে একটা দুটোকে মনে না রাখি, এটি খুব ইম্পর্ট্যান্ট। এটি পরপর লিখতে গিয়ে ম্যাক্সিমাম ছাত্রছাত্রী ভুল করে। অর্থাৎ এই সিস একোনাইটিক অ্যাসিড থেকে অ্যাকোনাইটেজ উৎসেচকের দ্বারা তৈরি হলো আইসোসাইট্রিক অ্যাসিড। এই আইসোসাইট্রিক অ্যাসিডটি পুনরায় NAD+ দ্বারা জারিত হয়ে তৈরি হলো অক্সালো সাকসিনিক অ্যাসিড, অর্থাৎ এ। তাহলে এখানে যে উৎসেচকটার নাম হলো তার নাম আইসোসাইট্রিক ডিহাইড্রোজিনেজ। অর্থাৎ আমরা দেখো ইউনাইটেড স্টেটের গোয়েন্দা বাহিনীদের নামগুলো মনে রাখলাম। প্রথমে সিসিআইএ, প্রথম সি ফর সাইট্রিক অ্যাসিড, সেখান থেকে উৎপন্ন হলো সি ফর সিস অ্যাকোনাইটিক অ্যাসিড, তারপরে আই আইসোসাইট্রিক অ্যাসিড, তারপরে এ অক্সালো সাকসিনিক অ্যাসিড। এরপরে আসবো অ্যান্ডকে আমরা অক্ষর দ্বারা কিভাবে প্রকাশ করি? একটা বাঁকানো অক্ষরের মতো করে আমরা অ্যান্ডকে প্রকাশ করি। অর্থাৎ আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড উৎপন্ন করবে এই অক্সালো সাকসিনিক অ্যাসিড আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ উৎসেচকের উপস্থিতিতে এক অণু CO2 নির্গত করে দিয়ে তৈরি করে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। এই আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড থেকে আমরা আবার যে যৌগগুলো উৎপন্ন করব তাকে আমরা জাপানের গোয়েন্দা বাহিনীর দ্বারা যেমন বলেছিলাম সুসুফুমো, অর্থাৎ এসইউ একটা যৌগ হবে, তারপরের যৌগটা হবে এসইউ দিয়ে, তারপরেরটা হবে FU দিয়ে, তারপরেরটা M দিয়ে, আর একটা O দিয়ে। এসইউ FU MO। অর্থাৎ এই আলফা কিটো গ্লুটারিক অ্যাসিডটা আলফা কিটো গ্লুটারিক ডিহাইড্রোজিনেজ উৎসেচকের সাহায্যে তৈরি করবে সাকসিনাইল কোয়ে। এই সাকসিনাইল কোয়ে থেকে পুনরায় আবার জল গ্রহণ করে সাকসিনিক অ্যাসিডে রূপান্তরিত হবে। আবার এই সাকসিনিক অ্যাসিড FAD এর উপস্থিতিতে জারিত হয়ে তৈরি করে ফিউমারিক অ্যাসিড। এই ফিউমারিক অ্যাসিড আবার
এক অণু জলের সঙ্গে যুক্ত হয়ে বিক্রিয়া করে উৎপন্ন করে ম্যালিক অ্যাসিড, যেটি হয় ফিউমারেজ উৎসেচকের সাহায্যে। আর এই ম্যালিক অ্যাসিড ম্যালিক ডিহাইড্রোজিনেজ উৎসেচকের সাহায্যে উৎপন্ন করে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অর্থাৎ দেখো আমরা সু মানে হচ্ছে প্রথমে উৎপন্ন হয়েছিল আলফা কিটোবুটারিক অ্যাসিড থেকে সাকসিনাইল কোয়ে, তারপরে আবার এসইউ মানে সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিড, তারপরে ফিউমারিক অ্যাসিড মানে এফইউ, তারপরে এম মানে ম্যালিক অ্যাসিড, আর লাস্টে ও মানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পুনরায় আবার পাইরুভিক অ্যাসিডের জারণের ফলে উৎপন্ন হওয়া অ্যাসিটাইল কোয়ে সঙ্গে যুক্ত হবে এবং জলের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে এই টিসিএ চক্র বা কেবস চক্রের প্রথম উৎপাদিত যৌগ সাইট্রিক অ্যাসিড। এই কেবস চক্রে মোট এটিপি উৎপন্ন হয় 24 অণু। কিভাবে হয় না দেখো, এই কেবস চক্রে যে 6 অণু NADH2 তৈরি হয় মানে 6 × 3, আমরা জানি NADH2 থেকে 3 অণু এটিপি তৈরি হয়, আর FADH2 থেকে 2 অণু হয়। তাহলে NADH2 6 অণু উৎপন্ন হয়েছে মানে 6 × 3 = 18 অণু এটিপি উৎপন্ন হবে। আর কেবস চক্রে 2 অণু FADH2 উৎপন্ন হয়, অর্থাৎ মোট 4 অণু এটিপি উৎপন্ন হবে FADH2 থেকে। আর কেবস চক্রে 2 অণু জিটিপি মানে হচ্ছে এটিপি, অর্থাৎ 2 অণু এটিপি। তাহলে 18 আর 4 22 আর 2 হলো 24, টোটাল 24 অণু এটিপি উৎপন্ন হয় কেবস চক্রে। আর পাইরুভিক অ্যাসিডের জারণে তৈরি হয়েছিল 6 অণু, তাহলে 24 আর 6 30 অণু। আর গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 8 অণু, অর্থাৎ শ্বসনে মোট এটিপি উৎপন্ন হয় 38 অণু। এই যে গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিডের জারণ এবং কেবস চক্র, যে জারণগুলো ঘটলো, এই ক্রিয়াগুলো সম্পন্ন হলো, তাতে কোনোটাতেই আণবিক অক্সিজেন লাগেনি। এখানে NAD এবং FAD জারক রূপে কাজ করেছিল। এরা নিজেরাই বিজারিত করে NADH2 FADH2 গঠন করে। আমরা দেখো প্রত্যেক ক্ষেত্রে ডিরেক্ট এটিপি পেয়েছি, বা আবার অন্যান্য জায়গায় NADH2 FADH2 এই যৌগগুলো পেয়েছি এবং সেখান থেকে এটিপির হিসাব বের করেছি। তাই আমরা বলি শ্বসনে মোট এটিপি উৎপন্ন হয় 38 অণু, অর্থাৎ গ্লাইকোলাইসিসে 8 অণু, পাইরুভিক অ্যাসিডে 6 অণু, আর কেবস চক্রে 24 অণু, মোট 38 অণু এটিপি উৎপন্ন হয়। এই কেবস চক্রটি তোমাদের পরীক্ষায় পড়ে বা এবারও আসতে পারে। এটিকে মনে রাখার জন্য তোমরা আমি যে সংকেতগুলি বললাম, CCIA অর্থাৎ সাইট্রিক অ্যাসিড, সেখান থেকে সিসেকোনাইটিক অ্যাসিড, সেখান থেকে আইসোসাইট্রিক অ্যাসিড, সেখান থেকে অক্সালোসাকসিনিক অ্যাসিড, তারপরে অ্যান্ড মানে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, সেখান থেকে সুসুফুমো এসইউ মানে সাকসিনাইল কোয়ে, সেখান থেকে সাকসিনিক অ্যাসিড, আবার সেখান থেকে ফিউমারিক অ্যাসিড, সেখান থেকে ম্যালিক অ্যাসিড, আর লাস্টে অক্সালো অ্যাসিডিক অ্যাসিড পুনরায় অ্যাসিটাইল কোয়ের সঙ্গে যুক্ত হয়ে চক্রটিকে চক্রাকার পথে সম্পন্ন করছে। তাই তো একে আমরা সাইকেল বলছি। উৎপন্ন করছে সাইট্রিক অ্যাসিড, যেটি কেবস চক্রের প্রথম উৎপাদিত যৌগ। আজ এই পর্যন্তই থাক।